দেখবে। নমস্কার সবাইকে, বিশেষ করে মনোভাষী এবং যার তার সংগঠক পার্থদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই মহৎ একটা দিনে আমাকে এই বলার সুযোগ দেওয়ার জন্য। যারা কানেক্টেড হয়ে আছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে সারাটা দিন অনেকেই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে যে 204তম জন্মবার্ষিকী এবং 205তম জন্মদিন, সেই হিসেবে সবাই নানাভাবে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন, নানা আলোচনা, নানা কিছু। অনেকে তো এটাকে বলে আমাদের বাঙালির শিক্ষক দিবস। আমারও মনে আছে কয়েক বছর আগে বিদ্যাসাগর কলেজে শিক্ষক দিবসে বলতে গিয়েও আমি ওদের অনুরোধ করেছিলাম যে আপনারা প্রস্তাব দিন এই কলেজ থেকে যে বাংলার ক্ষেত্রে এটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করা যায় কিনা। যাই হোক, অনেকগুলি টেকনিক্যাল গন্ডগোল আছে, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিদ্যাসাগর এখনো আমাদের কাছে রোল মডেল। এখনো আমাদের কাছে আমরা তাকে অনুসরণ করি, তার তেজ, তার বিভিন্ন বিষয়ে তিনি যে অগ্রপথিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আজকের আলোচনার বিষয়টা একটু অন্যরকম এবং আমি চেষ্টাই করব, অবশ্যই করব, এমনি অনেক রাত, 9টাও বেজে গেছে, 9টা 5-10 হবে, 10টার মধ্যেই আলোচনা শেষ করতে। এবং এইখানে যেটা বলা হয়েছে আজকে আলোচনার বিষয়, আমি একদম সেই জায়গায় সরাসরি প্রবেশ করার চেষ্টা করব যে দুই বিদ্যাসাগর, ওখানে দেখবেন যে একদিকে বিদ্যাসাগরের ছবি দেওয়া আছে, আরেকদিকে ব্রাজিলের বিদ্যাসাগর, যাকে আমরা ব্রাজিলের বিদ্যাসাগর হিসেবে জানি, পাওলো ফ্রেইরে, তার ছবি দেয়া আছে এবং তিনি তার মতো করে কতগুলো কাজ করেছিলেন। এবং বিদ্যাসাগর মশাইয়ের এইখানের যে কাজ, সেই বিষয়ে আমি আজকে যাদের মুখোমুখি হয়েছি তারা অনেকেই অবগত, আমি খুব রিপিট করব না। তাই আমি মূল যে জায়গাটায় যাব, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা, সমাজ বিষয়ে তার যে কাজ এবং এই কাজের যে সুদূর প্রসারী যে তার প্রভাব, সেই বিষয়ে একটা মূল্যায়ন। এবং একই সাথে প্রায় 100 বছর বাদে, আমরা জানি যে বিদ্যাসাগর মশাইয়ের জন্ম, আমি এগুলি নতুন করে বলার আপনাদের কাছে কিছু নেই, যে 1820, এবং পাওলো ফ্রেইরের জন্ম তার হচ্ছে 1921। তার ফলে প্রায় 100 বছরের পার্থক্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের কাজ এবং সেই কাজের অভিজ্ঞতা থেকে আমরা একটু শিক্ষিত হতে চাই যে তাহলে কিভাবে কাজ বিদ্যাসাগর, খেয়াল রাখতে হবে যেটা সবাই জানেন, পাওলো ফ্রেইরেও বারবার সে কথা বলেছেন যে কোনো একটা বিষয়ে তার যে সমাজ নির্দিষ্টতা, তার যে সমকাল, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আমাদের আলোচনা করা দরকার। তাহলে বিদ্যাসাগর, আমরা সবাই জানি যে যদি রামমোহন থেকে শুরু করা যায় 1772, তার মানে অষ্টাদশ শতাব্দীর, তারপরে ঠিক তার 1820, তার মানে প্রায় 48 বছর, 50 বছরের কাছাকাছি সময় পরে জন্ম হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের। এবং তারপরে রবীন্দ্রনাথ। এটাকে যদি আমরা বাংলার নবজাগরণের একটা ধারা ধরি, তাহলে আমার মনে হয় যে আলোচনাটাকে করার দরকার হচ্ছে এই প্রেক্ষিতে, সেই সময়কার সমাজ এবং সেই সময় নবজাগরণের প্রেক্ষিতে এই মহান মানুষদের কৃতি। এবং সেইখানে আজকের আলোচনায় আমি রাখবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। এবং একই সাথে আমরা দেখার চেষ্টা করব যে ব্রাজিলের বিদ্যাসাগর ফ্রেইরে এই ধরনের কাজগুলো করছেন, শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনের এই কাজ, সেইখানে কি তার থেকে নেওয়া যায়। কারণ এই বিষয়টা, এই প্রসঙ্গে উল্লেখ করা নিশ্চয়ই যায় যে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আমরা জানি, কিছুদিন আগে আমরা 150 বছরও পালন করেছিলাম, প্রচুর বইপত্র লেখা সেই বিষয়ে, তো একটা মাইলস্টোন। এবং সেক্ষেত্রে বর্ণ পরিচয়, তার পদ্ধতি এবং ফ্রেইরের যে একলেকটিক সিস্টেম, তার পদ্ধতি, যা দিয়ে জনসংখ্যা একই সাথে সমাজ চেতনা বৃদ্ধির যে কৌশল, সবাইকে সাথে নিয়ে, এই দুটোকে যদি আমরা পাশাপাশি রেখে আলোচনা করি, আমরা জানি
আমরা যারা আজকের মানুষ, আমরা বিভিন্ন বিষয় থেকে শিক্ষা নিই, এবং এই শিক্ষা তাহলে আমাদের চেষ্টা করি যে চর্চায় আমরা বিদ্যাসাগরকে কিভাবে আনবো। আমার এই প্রসঙ্গে আবার একটু মনে হয়, কবি বিষ্ণু দে রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছিলেন। রবীন্দ্রনাথ সম্পর্কে যখন লিখলেন, তুমি কি কেবলই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ কবি, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি, অপঠিত নির্মনম নেই আজ কোনো আবেদন। রবীন্দ্রনাথ নিয়ে বিষ্ণু দে লিখলেন। আজকে আমাদের আলোচনা তাহলে কি, যেটা আমাদের টপিকে লেখা আছে, শুধুই বন্দনা, নাকি আমাদের দৈনন্দিন চর্চার মধ্যে বিদ্যাসাগরের যে প্রক্রিয়া, যে ভাবনা, তাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, কিভাবে সংগঠিত আন্দোলনের মধ্য দিয়ে তার প্রকাশ সম্ভব। বিশেষ করে পশ্চিমবাংলা আমাদের নতুন করে চিনিয়েছে এই সাম্প্রতিক ঘটনাগুলিতে, যে বাংলার সেই ঐতিহ্য সুপ্ত ছিল কিন্তু বিলীন হয়ে যায়নি। তাহলে একটা রূপলি রেখা আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো নতুন করে আবার ভাবতে পারি, সংগঠিতভাবে এগিয়ে যেতে পারি। না হলে কিন্তু অনেক কাজ, যে কাজগুলো নিয়ে আমরা এগোই, সেই কাজগুলো কিন্তু বেশি দূরে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এবং আমরা কতগুলি জায়গায়, আমি আর খুব পড়ব না ঠিক করেছি, আবার অনেকগুলি আমার এই ফোনটার মধ্যে ডাউনলোড করা আছে। ল্যাপটপে বলবো ভেবেছিলাম, তাহলে পরে ফোনটা থেকে আমি এগুলি পড়তে পারতাম, তাই আমি পড়ার দিকে যাচ্ছি না। আমরা জানি যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর সম্পর্কে মূল্যায়ন কি করেছিলেন, আমার খুব রিপিট করার দরকার নেই। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, এই যে যেদি মানুষটি তার সময়কালে তিনি যে নানা দিকে, একটা মানে অবাক হতে হয়, একটা মানুষ তার জীবনটাকেই সঁপে দিয়েছিলেন। একই সাথে মূল মূল জায়গাগুলোকে তিনি আইডেন্টিফাই করেছিলেন, এবং করার পরে একবারে সর্বস্ব, জীবনের সর্বস্ব দিয়ে লাফিয়ে পড়েছিলেন কিভাবে এই কুপমণ্ডুকতা, এই জড়ত্ব মানুষের, তার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলা যায়, এবং কিভাবে এদের এইগুলিকে পরিষ্কার করে নতুন একটা সমাজ তৈরি করা যায়। সেখানে এই আইডেন্টিফিকেশনের জায়গায়, মূল জায়গা যেটা ছিল আমরা জানি বিদ্যাসাগরের, সেটা হচ্ছে শিক্ষা তার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ছিল। নিজে কত ব্রিলিয়ান্ট সে বিষয়ে নতুন করে আপনাদের আলোচনার কোনো জায়গা আমি আর নতুন করে বলতে চাইছি না, রিপিট করব না বলে ধরে নিচ্ছি যে এইগুলো আপনারা জানেন এতদিন ধরে, এবং বিশেষ করে 200 বছরের পরে তো কত বইয়ের পরে, মানে বিদ্যাসাগর সম্পর্কে এত রকম গ্রন্থ আমাদের কাছে আছে যেগুলো অ্যাভেলেবল, এবং নানাভাবে, নানা সহজ করে, কঠিন করে তার বিষয় নিয়ে আলোচনা। সেখানে একই সঙ্গে যেমন মনে হয় খুব আনন্দ আমাদের হয়, আবার হতাশাও হয়, তৈরি হয় যে তাহলে কি, সমস্যাটা কোথায়। আমার নিজের মনে হয় যে পাওলো ফ্রেইরের সেই ভাবনাটাকে মাথায় নিয়ে আমরা যদি একটা ক্রিটিক্যাল, একটা সমালোচনামূলক জায়গা থেকে বিষয়টাকে দেখি, কি আমাদের অভিপ্রায়, যে আমাদের আজকের জীবনে আমরা বিদ্যাসাগরের শিক্ষাকে কিভাবে গ্রহণ করতে পারি। এবং এই কারণে বললাম, ফ্রেইরেও এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। উনি ব্যাঙ্গালোরে এসে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, এবং তাতে বোঝা গিয়েছিল যে ফ্রেইরে বিদ্যাসাগর সম্পর্কে জানেন। এবং ন্যাচারালি 100 বছরের পার্থক্য, সমাজ তো একরকম থাকে না, এই জন্য উনি ওখানে খুব মন্তব্য করেননি, ওই লেখায় আমরা খুব পাইনি। আভাসগুলোতে দেখা গেছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো দিয়ে সমাজের জায়গাটা কিন্তু খুব কিছু করা যায় না। এবং বিশেষ করে এমন একটা সমাজ, যেটাকে অগাস্ট কোতের ভাষায় আমরা বলতে পারি একটা মোটামুটি সমাজটা হচ্ছে ঈশ্বরতাত্ত্বিক, থিওলজিক্যাল, যেখানে ভাবনার মধ্যে সব জায়গায় অলৌকিকতা, সব কিছুর মধ্যে ঈশ্বরবাদ, সব, তার মধ্যে কোনো যুক্তি নেই, ব্যাখ্যা নেই, যুগ যুগ ধরে চলে আসছে যেই সমাজটায়, যে কুপমণ্ডুকতা, যে জড়ত্ব, তার সাথে লড়াই করার ক্ষেত্রে আমাদের পদ্ধতি বা পরিকল্পনাটা কি হওয়া উচিত ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যাসাগর, তার রবীন্দ্রনাথ লিখেছেন যে আশেপাশে তিনি এমন কোনো মানুষকে পাননি না। বাবু সম্প্রদায়ের সেই মানুষগুলো অনেক কমিটমেন্ট করেছিল, আমরা জানি। ওনার বিধবা বিবাহের ক্ষেত্রে ওনার কমিটমেন্ট, কত টাকা শেষ অবধি ধার হয়ে যায়, কেউ পরের দিকে এগিয়ে আসেনি। এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে লোকগুলো সম্পর্কে উনি আশা করেছিলেন, সেই লোকগুলোও কিন্তু রণে ভঙ্গ দিল। আর
একটা যে কোনো আন্দোলনের যেটা সবচাইতে মূল ব্রিগেড, যেটা আমরা দেখেছি রামমোহনের পর, রামমোহন অ্যাকচুয়ালি এটা তো আমাদের মানতেই হবে যে ইংরেজ আসার পর পশ্চিমের জানালা খুলে গেল, যেটা রবীন্দ্রনাথ নিজে বলেছেন, এবং সেটা শুরু হয়েছিল রামমোহন দিয়ে। এবং রামমোহন যখন সতীদাহর বিরুদ্ধে লড়াই করছেন, তখন অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই দেশজ কুপমণ্ডুকতার বিরুদ্ধে, পুরোহিততন্ত্রের বিরুদ্ধে তাদের একটা বড় হেল্প অবশ্যই ইংরেজরা ওই সময় করেছিলেন। এটা তো আমরা অস্বীকার করতে পারি না। যেই জন্য রামমোহনের ইংরেজ নির্ভরতাটা তুলনায় অনেক বেশি ছিল, ইংরেজ এবং ইংরেজি নির্ভরতা। কিন্তু তা দিয়ে কতদূর এগোনো যায় সেটা প্রশ্নচিহ্নের কাছে এসেছিল বিদ্যাসাগরের সময়ে। এবং তারপর আমরা যেটা দেখতে পাই যে বিদ্যাসাগরের সময় উনি যেটা ভাবলেন যে জনশিক্ষা করতেই, মানে এটা ছাড়া কোনো দ্বিতীয় কোনো, যেটা আজকের পৃথিবী বারবার বলে, এখন ইউনেস্কো থেকে শুরু করে সবার প্রথম এজেন্ডা হচ্ছে আসল ইনভেস্টমেন্ট মানব সম্পদ। মানব সম্পদ শব্দটাই অনেক পরে তৈরি হয়েছিল, তার পেছনে ইতিহাসগুলো ছিল, এবং এই ইতিহাসগুলো থেকে আমরা শিক্ষা নিই যে এই মানব সম্পদ অর্থাৎ মূল জনমানসে জনশিক্ষা, যে মানুষগুলো দিয়ে আমার দেশ, ডেভেলপমেন্ট ফর হুম, কাদের জন্য বিকাশ, উন্নয়ন কাদের জন্য, এই সংখ্যাগরিষ্ঠ এই মানুষগুলো তো, এবং তাদের চেতনা, তাদের ভাবনা চিন্তা, এটা গুরুত্বপূর্ণ। কিসের মধ্য দিয়ে হবে, যেটা ফ্রাইডে বলেছেন, তার মানে অক্ষরকে আমরা চেনাবো, লক্ষ্যটা হচ্ছে পৃথিবীকে চেনা, মানে আমাদের জীবনকে চেনানো। এবং এই জীবনকে চেনানোর কারণে আমাদের শিক্ষা, শিক্ষা শুধু কেতাবি শিক্ষা নয়, শিক্ষা শুধু বুকিশ নয়, যেটা আমরা রোট লার্নিং বলি, শুধু মেমোরাইজ করে, শুধু মুখস্থ করে তাকে উদ্গীরণ করা শিক্ষা নয়। আমাদের ছোটবেলায় দেখেছি দুলে দুলে পড়া, আমরা পাড়ার মধ্যে দিয়ে যখন হাঁটতাম আমার অবাক লাগতো, বাড়ি বাড়ি ভালো লাগতো একদিকে শুনতে। সন্ধ্যা হয়ে গেল, সবাই মিলে মুখস্থ কবিতা, গদ্য যে পড়ছে পদ্যের সুরে। এবং এই যে একটা কালচার, এই কালচারটা কি ক্রিটিক্যাল লার্নিং এর কালচার? এই জায়গায় আমার মনে হয় এই দুই মহাপুরুষ, দুই মহামানব, তাদের উভয়ের থেকে যদি শিক্ষা নিতে পারি, এক বিদ্যাসাগর, তার অনমনীয় জেদ, তার একটা কাজের জন্য নিজেকে সমর্পণ করা, নিজেকে ওই জায়গায় তৈরি করা, কি জানতেন না, যেমন সংস্কৃত বলার অপেক্ষাই রাখে না, এই জন্যই তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। যেমন হিন্দি আর বাংলা তো তার ভাষা, তিনি বারবার এটা বলেছেন, ভাষা যখন ভাবের বাহন, আগে মাতৃভাষা পরে অন্য ভাষা। তার মানে ভাষা যা দিয়ে আমার সব কিছু, যা দিয়ে আমি পৃথিবীকে চিনি। এটা শুধুমাত্র, উনি ইংরেজির বিরোধী ছিলেন না, কিন্তু ইংরেজি ভাষার নির্ভরও ছিলেন না। এবং আমরা জানি যে বিদ্যাসাগরকে ইংরেজ অনেক, যারা একটু উদারপন্থী, তারা ভীষণ পছন্দ করতেন। ফোর্ট উইলিয়াম কলেজে যখন পড়াচ্ছেন, তাদের সব কিছুর দায়িত্ব তখন বিদ্যাসাগর। এবং বিদ্যাসাগর কোনো প্রপোজাল পাঠালে সেটা একদম শেষ অবধি গিয়ে কোনোভাবে ইগনোর করছেন না, ওরা গুরুত্ব দিচ্ছেন। এবং মাঝে মাঝে নানা রকম, আমরা জানি শেষ অবধি যখন উনি দায়িত্ব পেলেন, ফোর্ট উইলিয়াম, এইদিকে ওনার মেট্রোপলিটন কলেজ, একই সাথে তিনি দায়িত্ব নিলেন সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে কত এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং তার বিদ্যাসাগরের মূল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে নারী শিক্ষা, এবং তিনি এটা খুব পরিষ্কার জানতেন। এবং যেটা বলা হয় যে আজকে আমরা আমাদের মেয়েদের যে জায়গায় পৌঁছে দেওয়ার অবস্থা, যেটা তাদের পূর্ব যারা ছিলেন মহিলারা তারা পাননি, সেই সুযোগটা আজকে এরা পেয়েছেন। তার পেছনে যদি একটা মানুষের নাম প্রথমে করতে হয়, সেটা অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অবশ্যই অনেক নানা রকম সাহায্য করেছিলেন, কিন্তু বিদ্যাসাগর এবং বিদ্যাসাগর। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা এখানে বলতে চাইছি, যেটা আজকে আমার ফোকাস এই 1 ঘন্টার আলোচনায়, যে একলা কিছু, যেটা বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রত্যেকে উল্লেখ করেছেন, যে পরিদর্শক হিসেবেও যখন তিনি কাজ করছেন, তার নিজস্ব কিছু এজেন্ডা ছিল, এবং একটা লেভেল অবধি ইংরেজ রাজপুরুষরা তাকে অ্যালাউ করলেন, কিন্তু তারপর একটা জায়গায় গিয়ে কিন্তু তারা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করলেন। সেখানে বিদ্যাসাগর কখনো তিনি
তার ভাবনা চিন্তার বাইরে যেটা তিনি মনে করেছেন এবং যেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম অ্যাকোমোডেশন করেননি, অত টাকা মাইনের চাকরি ওই সময় সেগুলোকে ছেড়ে দিলেন তিনি। বিশেষ করে এই পরিদর্শকের চাকরি ছেড়ে দিলেন, ফোর্ট উইলিয়াম ছেড়ে দিলেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা বারবার মনে হয় যে এই একটু একলা হয়ে যাওয়া বিদ্যাসাগর, একটু নিঃসঙ্গ আজীবন, এই নিঃসঙ্গতা নালে পরে যে লেভেলের তার সাংগঠনিক ক্ষমতা, যে লেভেলের তার একটা অনমনীয় কি বলা যায় জেদ, যে কাজটা আমি করব, আমি এই জায়গাটাকে তৈরি করব, সেটাকে কিন্তু আমরা হয়তো আরো বেশি বেশি করে পেতে পারতাম। কিন্তু মুশকিলটা হচ্ছে তখনকার সমাজ বিদ্যাসাগরকে সায় দেয়নি। এবং যেটা রামমোহনের পর ডিরোজিও পেয়েছিলেন তার ইয়ং বেঙ্গলকে প্রেসিডেন্টস, মানে তখনকার হিন্দু কলেজের যে স্টুডেন্ট, ওই বয়সটা, এই বয়সটাকে খুব দরকার। এবং এই বয়সটা তো ঠিক সেইভাবে বিদ্যাসাগরের কাছে এখন এই কথা বলা যায়, বিদ্যাসাগর একলা চলোই যতটা, কারণ উনি বারবারই ভাবতেন যে আমার আশপাশ, সে আশপাশটা কখনো আমাকে সায় দেয়নি, কারণ ওনার মধ্যে মাঝে মাঝেই হতাশাগুলি তৈরি হয়েছিল। এবং তখন উনি বুঝতে পারছিলেন যে আমাদের এই দেশে, অনেকে জানি আমি বঙ্কিমচন্দ্র থেকে, আপনারা সবাই জানেন, রিপিট করছি না, নামগুলি উচ্চারণ করতে আমার ইচ্ছে করে না, তবুও যে এই মানুষগুলোর কাছে আমরা এগুলি এক্সপেক্ট করিনি যে বিদ্যাসাগরকে কত ব্যঙ্গ, কত তিরস্কারের মুখোমুখি হতে হয়েছিল। এমন অনেকে বলেছিলেন একটা প্রাইমার লেখেন বর্ণপরিচয়, তাকে নিয়ে কি আলোচনা করব। তার মানে এবার ভাবা যায় যে বিদ্যাসাগর যে লেভেলের পণ্ডিত মানুষ, তিনি অনেক বড় বড় কিতাব লিখতে পারতেন এবং লিখেছেনও। তার ওই বিধবা বিবাহের পক্ষে তার যে যুক্তিগুলো, তার জন্য আমাদের যে পুঁথি এবং সেইগুলোকে ঘেটে ঘেটে তার থেকে যুক্তি বার করে বলা এবং আবার উত্তর দেওয়া, এই পোলেমিক্সের মধ্যে বিদ্যাসাগর যখন গেলেন, তখন তার পড়াশুনো কোন লেভেল অন্যান্য পণ্ডিতরা আজ পেয়েছিল। এবং দেখা গেছে যে এই জায়গায় দাঁড়িয়ে তিনি নজর দিলেন একটা একদম প্রথম জায়গায় বর্ণপরিচয় লেখায়। আমরা এখনো ভাবি যে একদম প্রাইমারির ক্ষেত্রে যারা লেখে, নবস্বাক্ষরদের জন্য যারা লেখে, সাক্ষরতার প্রথম পাঠ যারা লেখে, তারা কি লেভেলের পণ্ডিত, এই জায়গাটাতেই গন্ডগোল। তার মানে বিদ্যাসাগর যে কত মহান, তিনি কোন স্তরের মানুষ, এটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গিয়েছিল তার এই সিদ্ধান্ত যে তিনি বর্ণপরিচয় লিখবেন, বাংলা ভাষাকে একটা জায়গা তৈরি করবার জন্য তিনি আগেই কাজ করেছেন। আমরা জানি যে রবীন্দ্রনাথের সেই কথা যে আসলে আদিকবি তো বিদ্যাসাগর, তার জল পড়ে পাতা নড়ে এত সহজ করে কোনো বিষয়কে নিয়ে আসা, এটা আদি কবির পক্ষেই সম্ভব। রবীন্দ্রনাথের সত্যি মূল্যায়ন, মানে এরা কারা, যাদের আমরা উত্তরসূরি, তখন নিজেদের খুব হীন মনে হয় যে এই মানুষগুলোকে বাংলা পেয়েছে। নবজাগরণ, অনেকের নাম তো উল্লেখ করতে পারিনি, নবজাগরণের এই 3 মাইলস্টোনকে আমরা উল্লেখ করেছি এই প্রায় 50 বছরের ফাঁকে ফাঁকে। 48 মাঝে বিদ্যাসাগর, এইদিকে রবীন্দ্রনাথ, তার চেয়ে প্রায় 41 বছরের এদিক ওদিক। এই যে সময়কাল, এ তো স্বর্ণ সময় আমাদের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরবর্তী প্রজন্ম, আমরা 200 বছর পালন করেছি, রবীন্দ্রনাথের বার্ষিকী পালন করি, সে কি বিষ্ণুদের সেই মানে কি বলা যায় সেই কথা যে তুমি কি শুধু ছবি, শুধুই কি বন্দনা। তার ফলে আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে বাস্তবটা আমাদের দেখা, যে আমরা সত্যি সত্যি তাদের এই শ্রদ্ধা যে জ্ঞাপন করতে পারছি। আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা এখন স্বাধীন দেশ, বিদ্যাসাগর কাজ করছিলেন তখন পরাধীন দেশ, এবং অনেক হুকুম তাকে মানতে বাধ্য হতে হচ্ছিল। তাহলে এই স্বাধীন দেশে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারকে আমরা কতটা ব্যবহার করতে পারছি। এবং সেই জায়গায় আমার মাঝে মাঝে মনে হয়, এও তো বলার শেষ নেই, এই লাইব্রেরিগুলো ছিল, আজকে এই লাইব্রেরিগুলো যেটা রবীন্দ্রনাথের ভাষায় যে ওটা হচ্ছে জনগণের বিশ্ববিদ্যালয়, এবং লাইব্রেরি সেন্টার্ড এডুকেশনের কথা এখন সারা পৃথিবী ধরে বলছে যে ক্লাসরুম টিচিং এর চাইতে তাকে নিজের মতো পড়তে দাও, তুমি ক্লাসে আলোচনা করো, কিন্তু সেই আলোচনাটা যেন তার স্বশিক্ষার দিকে রূপান্তরিত হয়। এবং সেখানে কে সাপোর্ট করবে? লাইব্রেরি। আমাদের পশ্চিমবাংলায় এই লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচার
কি অবস্থা এখন, মানে আমি অনেকদিন এর সঙ্গে যুক্ত ছিলাম, সত্যি সত্যি বলছি হতাশা কিন্তু আমারও তৈরি হয় তখন, যে এই ইনফ্রাস্ট্রাকচারকে আমরা কি লেভেলে ইউটিলাইজ করছি। শুধু একটা বিদ্যাসাগরের জন্মদিন পালন, তার গলায় মালা দেওয়া, এটা কি তার চর্চা, দৈনন্দিন চর্চায় কি আমরা আনতে পেরেছি? তাহলে কি দাঁড়াতে হয়? আমাদের ব্যাখ্যাটা এইখানে গিয়ে আবার আমরা একটু পাওলো ফ্রেইরেতে যাই। পাওলো ফ্রেইরে প্রথম থেকেই ভাবতেন ন্যাচারালি 100 বছর পর, এবং তখন পৃথিবীটা অনেকটা পাল্টে গেছে, একটা মার্কসিস্ট অ্যাপ্রোচ এসছে, পৃথিবীতে একটা অন্য ধরনের অন্য পৃথিবী দেখতে পাচ্ছে, যেখানে যারা পিছিয়ে পড়া মানুষ তারা কথা বলতে পারে, তারা ক্ষমতার কাছাকাছি আসতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাজিলে যখন ওনার লড়াই, উনি প্রথম যেটা বলবার চেষ্টা করতেন সেটা হচ্ছে শিক্ষা কিসের জন্য? মুক্তির জন্য। মুক্তি, তার মানে মুক্তি কাকে বলবে? আমরা জানি যে এনভেলাপ, খাম, চারদিক ঢাকা, ডেভেলপ, চারদিক খোলা। তার মানে এমন একটা অবস্থা তৈরি করে দাও যেই জায়গাটা তার ভেতরকার, তার অন্তর্নিহিত, বিবেকানন্দ অনেকটা ওই ধরনের কথা বলেছিলেন, যে তার সুপ্ত যে বিষয়গুলো তার বিকশিত হওয়ার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। এবং ওনার একটাই বড় কথা ছিল যে একটা শিক্ষা, একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমটা হবে একদম গণতান্ত্রিক, ডেমোক্রেটিক। সেইখানে আমরা কি বলা যায় যে আমরা যারা শিক্ষক তারা সব জানি, আর যারা বেঞ্চের ওদিকে আছে দে আর অল এমটি ভেসেলস, তারা ফাঁকা বোতল। আমার পণ্ডিতি ব্যাংকিং সিস্টেম অফ এডুকেশন, আমার এতদিনকার চলে আসা পাণ্ডিত্য যা তৈরি হয়ে আছে তা তাদের ওই বোতল ভর্তি করে দিলাম, তারাও পণ্ডিত হলো, তারাও এগিয়ে গেল, সমাজের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন আনতে পারে না। তাহলে প্রশ্ন তোলার ক্ষমতা, তার অধিকার, এবং এই প্রশ্নগুলো কিসের থেকে উঠে আসবে? তার অভিজ্ঞতা থেকে। তাহলে এই অভিজ্ঞতা 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 এটা ছিল ফ্রেইরের। এইখানে এসে যখন ব্যাঙ্গালোরে উনি বক্তৃতা দিচ্ছেন যে শিক্ষার ধরনটা, পেডাগজিটা কি হওয়া উচিত, উনি বারবার ওখানে বলার চেষ্টা করছেন যে আমি ভারত নিয়ে খুব কিছু বলবো না, আমি অল্প জানি, তার ফলে আমি আমার ব্রাজিলের অভিজ্ঞতা বলতে পারি। তার মানে আমি এটা কেন বলবো না? কারণ আমরা কিন্তু যে কোনো জায়গায় আমাদের বলে দিলে পরে আমি অভিজ্ঞতা থাক বা না থাক, সে আমি যদি এগ্রিকালচার ডিগ্রি পাই, কৃষকের দৈনন্দিন তার যে অভিজ্ঞতা যুগ যুগ ধরে, তাকেও যেন আমরা মনে করি কোনো অভিজ্ঞতাই না, আমি যেটা বইয়ে পড়ে এসেছি সেটাই অভিজ্ঞতা। এরকম নানা অভিজ্ঞতা আমারও আছে। আমার যখন ডেভেলপমেন্টের কাজে আমরা যুক্ত ছিলাম, তমলুকে বাড়িগুলো কেমন হবে, একজন ইঞ্জিনিয়ার, তিনি বিদেশ থেকেও ডিগ্রি নিয়ে এসছেন, তিনি যে ধরনটা দেখালেন তার চাইতে অনেক বেশি কাজের ধরন দেখালো হচ্ছে ওই এলাকার যিনি প্রবীণ মানুষ, জলের গতিটা কোন দিকে, কিভাবে বাড়ি করলে বাড়িগুলোকে অনেক বেশি ঠিকঠাক তৈরি করা যায়, খরচ পড়ে অনেক কম। তার ফলে এই যুক্তিগুলো না থাকলে শুধু আমার বাইরের তার যে শিক্ষা, সেই শিক্ষাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয় না। যেটা পাওলো ফ্রেইরে এই জন্য একটা অদ্ভুত কথা বলেছিলেন, সেটা হলো পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ। শুনতে অনেক ভারী ভারী, যেহেতু এটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটাকে গ্রহণ করে। আসল কথা কি, যে আমরা যখন কোনো উন্নয়নের কাজ করব, সেই উন্নয়নের কাজের যে মনিটরিং কমিটি, যে কমিটি হবে, ফ্রম দ্য ইনসেপশন, ফ্রম দ্য ডিসিশন মেকিং টাইম, ওই এলাকার যারা প্রবীণ মানুষ, যারা একটু জানে বা অভিজ্ঞ মানুষ, তাদের তার সাথে যুক্ত করা। তার মানে এটা টপ ডাউন হবে না, এটা একটা লেভেল প্লেইং ফিল্ড, এবং সেখানে এলাকার মানুষ একটা গুরুত্ব পাবে। এবং আলটিমেটলি যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট জায়গায় উন্নয়ন পরিকল্পনাগুলো যার দায়িত্ব পাবে কিন্তু আসলে ওই অংশের মানুষ। তার মানে একই সাথে মানব সম্পদ যারা এই দায়িত্ব নিতে, একটা নেতৃত্ব বিকাশের যে কার্যক্রম। কিন্তু আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে আমরা কি দেখেছি, এখানে সেই প্রচুর টাকা পাম্প করে গ্রামে দেওয়া হয়েছে টিল ডেট, এখনো বিভিন্ন ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম, কিন্তু তার লোকাল লেভেল ইমপ্লিমেন্টেশনের কোনো জায়গা নেই, সেগুলি কাগজে কলমে আছে। তার মানে মূল জায়গাটা যেটা হচ্ছে, দেখুন যে এটার সঙ্গে যদি সাক্ষরতাকে যোগ করা যেত। আমরা জানি এখন যখন ফাংশনাল লিটারেসির কথা বলা হয়, তখন বলা হয় শিক্ষা, তার সাথে চেতনা, তার মানে কনসেন্ট্রাইজেশনটাও তার সাথে থাকে, এবং ফাংশনালিটি, কর্মক্ষমতা, একলা মোটেও নয়, দলে। তাহলে পরে এই যে পদ্ধতি, এইটাই ফ্রেইরিয়ান পদ্ধতি। এবং ফ্রেইরির এই বক্তব্য যে ব্যাংকিং সিস্টেম নয়, শিক্ষাকে আনতে হবে যা মুক্তির পথে,
আমাদেরকে নিয়ে আসবে, এবং সেটা হবে পার্টিসিপেটরি, সেটা হবে অংশগ্রহণমূলক, সেটা অথরিটেরিয়ান হবে না, একমুখী নয়, সেটা ডায়ালজিক্যাল, সেটা কথার মধ্যে নানাভাবে। তাহলে পদ্ধতিগতভাবে বর্ণপরিচয় এবং এখনকার একলেকটিক মেথডের একটা পার্থক্য আছে। সময়ের সাথে সাথে এই পার্থক্যকে আমাদের মানতে হবে, এবং বর্ণপরিচয়ের মধ্যে কিন্তু অনেক মেসেজ আছে। আজ মঙ্গলবার, আজ জঙ্গল সাফ করার দিন, এইগুলো আছে, কিন্তু ওইগুলি অক্ষরের মধ্য দিয়ে না। এখন যেটা বলা হচ্ছে, এবং এটা এখন অনেক ইন্টারন্যাশনাল স্কুল তারা এটাকে অ্যাকসেপ্ট করছে, তার মানে ফ্রেইরিকে এটা চিরকালই হয়। পুঁজিবাদ, কর্পোরেট পুঁজিবাদ, তারা তাড়াতাড়ি এইগুলিকে নিজেদের মতো করে গ্রহণ করে। আমরা জানি মার্কসের থিওরি অফ অ্যালিয়েনেশনকে কিভাবে পুঁজিবাদীরা গ্রহণ করেছিল এবং ব্যবহার করেছিল। তার মানে এখন যখন ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট নয়, এখন ওনার অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইটেড, এখন যে পৃথিবীটা আমরা দেখি, যেটাকে আমরা গ্লোবালাইজড বলছি, একটা কর্পোরেট ক্যাপিটালিজমের জায়গা, সেখানে কিন্তু আমাদের আলোচনাটা আরো ক্রিটিক্যাল। এবং সেখানে বিদ্যাসাগর থেকে আমরা কখন কি নেব সেই সময়কালের প্রেক্ষিতে, এবং তারপরে বিদ্যাসাগরের মূল্যায়নে 100 বছর বাদে খুব সুন্দরভাবে ফ্রেইরি কিভাবে বলছেন, সেখানে উনি বলছেন আমরা জানি সবাই প্রাইমার আমাদের শুরু হয়েছিল আমরা কারা দিয়ে। তার মানে আমরা, সেখানে আ আছে, ম আছে, র আছে, আকার আছে, এই যে ভাগ, কিন্তু মূল জায়গাটা হচ্ছে আমরা। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইয়োর সেলফ ফার্স্ট, ইয়োর ক্লাস ওরিয়েন্টেশন, ক্লাস ইন ইটসেলফ না, ক্লাস ফর ইটসেলফ। তার মানে শ্রেণী চেতনা তৈরি করা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং যদি সেটা হয় তাহলে পৃথিবী পাল্টাতে অনেক সুবিধা হয়। আসল ব্যাপারটা হচ্ছে শিক্ষা, সেটা তো চেতনা আনার জন্য। আর আমরা জানি ইংরেজি আমল থেকে আমাদের এখানকার শিক্ষা ব্যবহৃত হয়েছিল ইংরেজদের কেরানি সাপ্লাই করার জন্য, এবং তার ফলে আজকেও আমি দেখি যে এমনকি আজকে আমি খবর পেলাম যে বিদ্যাসাগরের জন্মদিনেও কিছু স্কুলের স্টুডেন্টরা তারা বাংলা জানে না বলে ইংরেজিতে বলছে। আপত্তি নেই, তারা বাঙালি। আমাকে একটা দিনও কি আমরা বাংলায় কথা বলতে পারি না? আমার এখনো মনে আছে আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট বেলা দত্তগুপ্ত, আমাদের 21শে ফেব্রুয়ারি মাথাই ছিল না কল্যাণী ইউনিভার্সিটিতে একটা সেমিনার হচ্ছে। আমরা সবাই যত ভাঙা চোরা, তখন তো আরো কম জানতাম ইংরেজিতে, কারণ না বললে আমার স্ট্যাটাস থাকে না। কিন্তু বেলা দত্তগুপ্ত উনি বাংলায় আলোচনা শুরু করলেন, সবাইকে মনে করিয়ে দিলেন আজকে 21শে ফেব্রুয়ারি। এখানে যারা আছেন নিশ্চয়ই সবাই বাংলা জানেন, আজকে বাংলায় আলোচনা করি। এবং এটা তো ঘটনা, এই যে আমিও বলছি বাংলা এখানে আমার ভাবের বাহন। আমি এটা বলছি আমার অন্তর থেকে। আমার মনে হয়েছে আমার এত বছরের অভিজ্ঞতা, ক্লাসে পড়ানোর অভিজ্ঞতা, বাইরে কাজ করার অভিজ্ঞতা, যে আমরা কাজগুলো করছি, দিনের শেষে তার রেজাল্টটা কি। আর এখন তো আরো কি বলা যায়, এআই এর যুগ, ইন্টারনেটের যুগ। এই যে আমি এখন রাত্রি 9টা পরেও এই কথাগুলো আমি বেশ কিছু মানুষের সাথে শেয়ার করতে পারছি। এটা একটা বড় জায়গাটা হচ্ছে এইগুলিকে ব্যবহার করা। তাহলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই জায়গাটা, তার মানে এটাকে আমি খারাপ করেও ব্যবহার করতে পারি, ভালোভাবেও ব্যবহার করতে পারি। চিরকাল ছিল এই বিজ্ঞানের যে প্রোডাক্টগুলি, তাকে আমরা কিভাবে ব্যবহার করব। এবং এই জায়গায় কিন্তু প্রশ্নটা বারবার ছিল, যেটা আমার মনে আছে, যেটা অগাস্ট কোথ থিওলজিক্যাল সোসাইটি থেকে আস্তে আস্তে সায়েন্টিফিক স্টেজ, যেটা বিজ্ঞানের যুগ, এবং সেটা উনি চেয়েছিলেন প্রথম দিকে যে সব মানুষের অনেক অবসর তৈরি হবে এবং এত শ্রমিকদের এত নির্মম পেশনের শিকার হতে হবে না। কিন্তু কার্ল মার্কস তিনি বলেছিলেন যে এটা কোনো মানে হয় না, কারণ এইটা খুব হাসির ব্যাপার যে এই ধরনের, এটা তো একটা সাধু বা সন্ন্যাসীর অ্যাপ্রোচ। কারণ পুঁজিপতিদের মূল জায়গাটা, লাভের জায়গাটাই দাঁড়িয়ে আছে এই শ্রমিক শ্রেণীকে উদ্বৃত্ত তার শ্রম শোষণের ওপরে। তাহলে আমি ওই ব্যাপারটাকে রেখে দেব, আর এই সুন্দর সুন্দর কথা বলবো, এটা আসলে লোক ভোলানো কথা। এবং আজকের দিনও আমার তাই মনে হয়, আমি বেসিক জায়গাটা এক রাখবো, তারপরে আজকে বিদ্যাসাগর পুরস্কার, ওই পুরস্কার, সেই স্মৃতি চর্চা সব, কিন্তু ছোট ছোট করেও কি আমরা করতে পারি না? আমরা কি আমাদের এই যে গ্রন্থাগারগুলো ছিল আগে অনেক বেশি ভালো ছিল। আগে আমি বলতাম আমাদের ছোটবেলাও লাইব্রেরিগুলো ছিল, পড়াশুনোর একটা পরিবেশ ছিল। কি ছিল তখন? লাইব্রেরি ছিল, হয়তো যদি হিন্দু জায়গা হয় একটা মন্দির বা মণ্ডপ ছিল, একটা ফুটবল ক্লাব ছিল, মুসলিম এলাকায় হলে একটা মসজিদ ছিল। তাহলে জায়গাটা কি দাঁড়া ছিল, এই নিয়ে একটা কমিউনিটি সেন্স ছিল।
তার ফলে কমিউনিটি পার্টিসিপেশনের জন্য যদি জায়গাটা না করি, তাহলে পরে যেটা বিদ্যাসাগরকে ফেস করতে হয়েছিল চিরকাল, সেটা হচ্ছে সেই সামন্ততান্ত্রিক মানসিকতার কিছু মানুষ যারা একদিকে ইংরেজ তোষণকারী জমিদার, কতটা কি হবেও এই জায়গাটা আছে, আর কিছুটা ডোলের মতো বিদ্যাসাগর চাইলে টাকা না দিয়ে পারা যায় না, ঠিক আছে কোনো ক্ষমা ঘেন্না করে কিছু টাকা দেয়া হলো। প্রথম দিকে বিদ্যাসাগর সেটাও নিতেন না। যখন টাকা টান পড়তে শুরু করলো, একটার পর একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা বা আপনার বিভিন্ন প্রয়োজন মানে নিডি যারা, তাদের টাকা দিতে গিয়ে তিনি ন্যাচারালি প্রশ্নটা তৈরি হয়ে গিয়েছিল তার, এবং হতাশ এই কারণে হয়েছিলেন যখন চিঠি লিখে অনেক এলাকার নাম করা লোক, আপনারা সবাই তাদের নাম জানেন, তখনকার জমিদাররা তার কাছে বলছে আমার টাকাটা কেন কবে ফেরত দেবেন। তার মানে এইটা কিন্তু বিদ্যাসাগরের এক্সপেকটেশন ছিল না। তার ফল যেটা দাঁড়ালো, যাদের উপরে উনি ভরসা করলেন তাদের চেতনা স্তরটা কোথায়, তার ফলে তারা যা বলছেন আর যা করছেন তার মধ্যে ফারাক ছিল, এই হিপোক্রেসিটা ছিল। এবং এটা খুব স্বাভাবিক, কারণ সামন্ততান্ত্রিক একটা সমাজে এই ধরনের মানুষ তারা তৈরি হবেই। তার মানে তখনকার যে বাবু সম্প্রদায়, তারা ইংরেজ ভজনায় যতটা ব্যস্ত ছিল, তাদের টাকা এই বাংলার এই মানুষের বা সমাজের উন্নয়নের জন্য ব্যবহার করতে বিদ্যাসাগরকে ওরা ফেলে দিতে পারতেন না, তাই কিছুটা করতেন, কিন্তু তাদের মন থেকে তার অন্তরাত্মা তাকে সায় দিত না। এই জায়গায় দাঁড়িয়ে ফ্রেইরির বক্তব্য যে তাহলে কনসেন্টাইজেশন, মানুষের চেতনা বৃদ্ধিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা তোমার সাথী তারা বিষয়টার জন্য তোমাকে দেখে না। তাহলে কি দাঁড়ালো, বিদ্যাসাগর নেই, প্রোগ্রামগুলো থাকবে, হতে পারে না। এটা চিরকাল ব্রায়ান্স থিওরি। তার মানে যাকে দেখে সবাই এলো, তারা নিষ্পৃহ আশপাশের মানুষ যারা লোকটাকে দেখে এলো, তারা কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর থেকে এলো না। এবং তার ফলে সেই লোকটি যখন যেভাবে, তিনি যদি হতাশ হন, আশপাশের মানুষ সরে যাচ্ছে। এবং সেটাই বিদ্যাসাগরের জীবনে একটা বড় ঘটনা। এবং আমরা জানি যে কত পজিটিভ প্ল্যান ছিল বিদ্যাসাগর। আমি এখনো ভাবি তার যে ওই স্কিমটা, যেটা কি বলা যায়, যে পেনশনের টাইপের যে একটা স্কিম উনি করেছিলেন, সেই পরিকল্পনা ছিল যে একটা পরিবারের কর্তা, সেই কর্তা মরে গেলে একটা পরিবার খুব খারাপ অবস্থায়, মানে কর্তা কোট আনকোট, আমি এই শব্দটা তখনকার কনটেক্সটে ব্যবহার করলাম। কিছুদিন আগেও আমাদের সমীক্ষার উপরে লেখা থাকতো গৃহকর্তার নাম, পাল্টেছে অনেকটা। এবং এই জায়গায় উনি কি বললেন যে এখন যদি ওই মানুষটি ওই ইন্স্যুরেন্সের মতো, যে যদি আমাদের এতটা অ্যানিউটি স্কিম যেমন ওই পেনশন স্কিম, উনি একটা হিন্দু ফ্যামিলি অ্যানিউটি স্কিম করেছিলেন 3-4 জনকে ট্রাস্টি করে, এবং করার পর উনি টাকা দিয়ে প্রথমে নিজের কিছু টাকা ব্যবহার করে, যে এখন যদি তারা কিছু টাকা দেয় ওই ফান্ড, ওই ট্রাস্টি বাকি তার ডাবল টাকা ওখানে জমাবে, এবং যাতে ওই পুরুষ মানুষের মৃত্যু হলেও পরিবারটা ভেসে না যায়, একটা টাকার সংস্থান করা। 3 বছর বাদে বিদ্যাসাগর নিজেই সেটাকে ছেড়ে দিলেন। তার তৈরি করা, তিনি চিঠি লিখলেন তাকে যখন ওই রেজলিউশন নেওয়া হচ্ছে ওই ট্রাস্টি বোর্ডে, যে উনি কেন এটা ছেড়ে দিচ্ছেন, কারণ এটা তো ঠিক নয়, এই ব্যাপারটা তাকে তো উত্তর দিতে হবে। বিদ্যাসাগর লিখছেন যে আমি বুঝতে পারছি এটা দিয়ে কিছু হবে না, কারণ সেইভাবে আমি লোক পাচ্ছি না, এবং এটা কতদিন এটা টানা যাবে, যাদের উপর আস্থা রেখে আমি করেছিলাম সেই আস্থা আমার নেই, এই সংগঠন ভালোভাবে চলুক। কিন্তু যার ব্রেন চাইল্ড, যিনি আসলে সময় থেকে অনেক এগিয়ে থাকা, তারপরে অন্য মানুষগুলো একই রকমভাবে এগিয়ে থাকবে, এটা শুরুর থেকেই বোঝার দরকার। যে তাহলে পরে এমন একটা সমমনস্ক দল তৈরি করা, যেই দল এই কাজটা করবে, তার ফলে একলা এই জায়গা, তার ফলে উনি অ্যাকোমোডেট করতে পারেন না, যেটা বারবারই বলছে বারবার, যে তিনি কাজের দিকে নজর, এবং এইটাকে এর অন্যথা তিনি মানতে পারতেন না মন থেকে। তাহলে প্রথম থেকে শেষ অবধি পারফেক্ট, মানে অনেস্ট টু দি পাওয়ার ইনফিনিটি, এবং তার ফলে কোনো রকম তার থেকে ব্যত্যয়, কোনো রকম ব্যতিক্রমী কোনো কিছু নিতেই পারতেন না। এবং তার ফলে তিনি কি করতেন, মানে জাস্ট কুইট করতেন, এবং তার ফলে সেই কাজগুলো কিন্তু সবই হাফডান হয়ে থেকেছে, কোনো কাজটা সেই অর্থে পুরোটা হয়নি। এবং রবীন্দ্রনাথ যদিও বলেছেন যে এই একটা মানুষ যিনি যেটা কাজটা শুরু করেন শেষ করেছেন,
যেটা আমার নিজের মনে হয়, আপনি আলোচনা করে দেখবেন সব জায়গায়, যে এই কাজটার কিন্তু আরো অনেক গভীরতা ছিল, অনেক বেশি পোটেনশিয়ালিটি ছিল, সেই জায়গাটায় পৌঁছতে পারেনি। তার একটা কারণ হচ্ছে তার কমিউনিটি পার্টিসিপেশনটা ছিল না। বিদ্যাসাগরের সময় থাকার কথা না, কারণ ওপরের উপর যার ওপর ভরসা, তার ফলে কারমাটারে গিয়ে দেখুন উনি কিন্তু অনেক বারবার বলেছেন, ওই তো অনেক বড় বড় মানুষের সাথে কাজ করে এলাম, এই সরল সহজ সাঁওতাল মানুষগুলো আমার অনেক বেশি শান্তি দেয়। কারমাটারে শেষের দিকটায় গিয়েছিলেন। এবং এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে কি করা উচিত, কি করা, এবং সেটা আমার একলা পক্ষে বলা সম্ভব না। কোনো যদি আলোচনা হয় কখনো এইভাবে যে আমরা ফ্রেইড মানে ছোট জায়গায়, যেটা আমি বারবার এখন বলি, এবং এখন মাইক্রো ডেভেলপমেন্টের ক্ষেত্রে একই কথা বলা হচ্ছে, বিরাট জায়গা জুড়ে নয়, ছোট ছোট জায়গায় তার স্থান, তার সময়, তার সংস্কৃতি, তাকে কনসিডার করে, তাকে হিসাবে রেখে মাইক্রো পরিকল্পনা তৈরি করে মানুষগুলোকে তার সাথে যুক্ত করে, তার চেতনাকে বৃদ্ধি করে, একদিকে পড়াশুনো, তার মানে সাক্ষরতা, তার সঙ্গে যদি এই চেতনা তৈরি করা যায়, তাহলে পরে যে নেতৃত্ব তৈরি হবে সেই নেতৃত্ব অনেক সাস্টেইন করবে, সেটা অনেক স্বাবলম্বী হবে। এবং এই ছোট ছোট ভাবেই কিন্তু, বিশেষ করে ভারতের মতো এই বহুত্ববাদী সমাজে একটা জেনারেল লেভেলে, ন্যাশনাল লেভেলে একটা প্ল্যান তৈরি করে টপ ডাউন ইমপ্লিমেন্টেশন প্রচুর ফেল করছে। আবার ছোট ছোট জায়গায় অনেক ওই এলাকার স্বেচ্ছা গোষ্ঠীগুলো, সেলফ হেল্প গ্রুপগুলো বা কোনো উন্নয়ন যে সংস্থা, তারা খুব ভালো কাজ করছে। তাহলে সরকারি সাপোর্টগুলো তাহলে কাকে দেওয়া উচিত? যারা এই ধরনের কাজ করছে। এবং মূল জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে, তারা সেই লিডারশিপ ডেভেলপমেন্ট করছে নাকি কিছু ডোল বিতরণ করে কতগুলি দাতা গ্রহিতা সম্পর্ক তৈরি করছে। যেটা ফ্রেইরির বক্তব্য, এই দাতা গ্রহিতা সম্পর্ক উন্নয়ন তো নয়ই, আসলে আরো পেছন দিকে হাঁটা। কিছু মানুষকে সরকারি অথবা পরনির্ভর তৈরি করা, এটা কি সত্যি খুব কাজের হয়? এই যে বিদ্যাসাগরের ফ্যামিলি যে স্কিমটা উনি করেছিলেন, যে অ্যানিউটি স্কিম, পেনশন স্কিমের মতো, সেখানেও কিন্তু ওই মানুষকে কিছু টাকা দিতে হবে, এটা ডোল নয়। তার মানে বিদ্যাসাগরও প্রথম দিকে প্রচুর টাকা দিয়ে 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 তারপরে তার মনে হয়েছে এটা সাস্টেইন করা যায় না, এটা কিন্তু খুব দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তাহলে মানুষ যদি মনে করে যে আমরা সবাই মিলে যদি এইটুকু করি তাহলে পরে আমাদের ভবিষ্যৎ ভালো, তাহলে চেতনার সঙ্গে মানুষ যখন সেই কাজে যুক্ত হয় তখন সেটা অনেক বেশি কার্যকরী হয়। তাহলে আমার বক্তব্য, বিদ্যাসাগর যখন আমরা পড়ি বা আজকে যখন তার জন্মদিবস আলোচনা করছি, তখনকার আমাদের কোনো একটা উন্নয়ন কর্মসূচি বা ভবিষ্যতের পরিকল্পনা কোনো এইরকম ধরনের কর্মসূচিতে আমরা বিদ্যাসাগরের ভাবনা চিন্তাকে কতটা কাজে লাগাতে পারলাম, আমরা এখনকার যারা তাকে কতটা কাজে লাগাতে পারলাম। আজকে ফ্রেডির আলোচনা হচ্ছে, তাই ফ্রেডির কথাও বলি, তার ভাবনা চিন্তার মধ্যে কতটা যুক্ত হতে পারে। আরো অনেকে আছে, যেহেতু ব্রাজিলের বিদ্যাসাগর হিসেবে ফ্রেডির কথা, ওটা একটা অল্টারনেটিভ মডেল অফ ডেভেলপমেন্ট, যেখানে পপুলার পার্টিসিপেশনটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ডেমোক্রেটিক পার্টিসিপেশনটা গুরুত্বপূর্ণ, যেখানে সব মানুষের চেতনা, প্রশ্ন করার অধিকার আমাদের এখনকার প্রেক্ষিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং যেখানে আমরা একটু রূপলি রেখাও দেখতে পাচ্ছি যে প্রশ্ন করার ব্যাপারেই আমরা ছিলাম খুব আলাদা। আমরা যারা তুলনায় ভালো, কোন অকওয়ার্ড সিচুয়েশন মনে করি কোট আনকোট, যে ভদ্রলোক, ভালো তো না, ভদ্রলোক মানে ভালো লোক কিনা সেটা পরের কথা, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা বিড়ম্বনা থেকে এসকেপ করার চেষ্টা করি, পালিয়ে যাওয়া। কিন্তু সাম্প্রতিককালে মনে হচ্ছে যে না, এটা পথ নয়, সবটাই যেন আমার বাইরে চলে যাচ্ছে। পাড়ায় আগে যেমন ছোট বড় একটা সম্পর্ক ছিল, একটা কমিউনিটি সেলস ছিল, প্রতিবেশীর সাথে মানুষের যে সম্পর্কগুলো ছিল সেগুলো যখন আস্তে আস্তে আরো বেশি মেকানিক্যাল হয়ে যাচ্ছে, স্বাভাবিক এটাই হবে। এবং যত এই ধরনের আরবানাইজড প্ল্যানগুলো ডেভেলপ করবে, যত ফ্ল্যাট কালচার হবে, তত ছোট ছোট সোসাইটি, এবং সোসাইটিগুলির আদলে কিন্তু যেটা মিস করবে সেটা হচ্ছে সেই পাড়ার আড্ডাটা। এবং এই জায়গায় যে কমিউনিটি সেন্স, এটা কিন্তু ফ্রেইরির মূল বক্তব্য ছিল যে এই জায়গাটাকে তার চেতনার মধ্যে কি নিয়ে আসা যায়, যে আমরা যদি সমবেতভাবে করি তাহলে অনেক কাজ করা যায়।
এখানে অনেকে ব্রতচারীর সাথে যুক্ত আছেন, গুরু সদয় দত্ত একই কাজ বলছিলেন, যে সকলে মিলে ছোট ছোট কাজগুলি করার পেছনে আনন্দটাও পাওয়া, এবং তিনি গান বেঁধেছিলেন সেইভাবে। এবং সেই জায়গায় এই মহামানবেরা আছে। আমরা গুরু সদয় দত্তর আলোচনাটাকে অতটা আনি না, কিন্তু আমার বারবারই মনে হয় যে এখনকার স্কুলগুলোতে এটা কম্পালসারি হওয়া উচিত। আমি ক্যারাটে শিখবো না ব্রতচারী শিখবো, ব্রতচারী অনেক বেশি ইন্ডিজেনিয়াস, অনেক বেশি ভেতরের। তার ফলে তার মধ্যে শুধু শরীরের নয়, মনের শক্তিটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, আমি জানি না আমি কতক্ষণ বললাম, পার্থ এখানে থাকলে একটু আমায় যদি বলে দাও যে টাইম কিনা, যে আমি 10টার পর আর বলতে চাইছি না। আজকে সবাই আজকে লোডেড, অনেক শুনে এসছেন। আমার একটাই বক্তব্য মনে হয় যে আমরা কোনো পরিকল্পনা ছোট করে তৈরি করে, যারা এই ধরনের উন্নয়ন কর্মের সাথে যুক্ত, যারা যেখানে আছেন বা কোথাও এইরকম ধরনের অগ্রপথিকেরা কোনো কাজ করেছেন, সে লোকাল হোক, সুন্দরবনের কোথাও, আমি নাম বলবো না, এই উন্নয়ন কাজগুলো হয়। আবার আমি দেখব যা ড্রেজের মতো যারা নাম করা, যারা বাইরের, তারা কি দারুণ কাজগুলো করেছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইগুলোকে নিয়ে আলোচনা করতে পারি কিনা আমাদের পাঠ্যসূচিতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের পরিকল্পনা করতে পারি কিনা। দে শো দা ওয়ে, তারা পথ দেখিয়েছে, সেখানে কিভাবে মানুষ ওর মধ্যে পার্টিসিপেট করে কাজটাকে নিজেদের কাজ মনে করেছে। যেটা বারবার বলা হয়, কোনো উন্নয়নমূলক কাজ সার্থক হতে পারে না যদি বেশিরভাগ মানুষ উন্নয়নের বৃত্তের বাইরে নিষ্প্রিয় দর্শকের ভূমিকায় থাকে। তাকে কোর অংশে আনতে হবে, ভেতরে। তারপরে তাকে সত্যি সত্যি, যেটা পার্টিসিপেটারি ইন ফুল সেন্স অফ দ্য টার্ম, সেও অংশগ্রহণ করছে তার মর্যাদার সাথে। মানে আমি কমিটিতে নিলাম, তারপরে তাকে কথাও বলতে দিলাম না, তার অভিজ্ঞতা আমার কাছে কোনো দাম নেই, আমি অনেক পড়াশোনা শিখে এসেছি। এই মানসিকতা নিয়ে কিন্তু উন্নয়নের কাজও করা যায় না। তার ফলে উন্নয়ন কাজ করতে গেলে আগে নিজের মনকে ঠিক করতে হবে। প্রথম যেটা বিদ্যাসাগরের ছিল, বিদ্যাসাগর সবার সাথে, তাই তো শেষে গিয়ে কারমাটারে তিনি এত সুখী থাকেন। এবং শুধু মিথ তো নয়, ওগুলো তো অনেকগুলি সত্যির উপর দাঁড়িয়ে। কি ডাউন টু আর্থ, কি মাটির কাছাকাছি, কিভাবে ওই লেভেলের পণ্ডিত মানুষ, কত সহজ, কত অ্যাভেলেবল, কত তাকে সহজেই পাওয়া যায়। বরঞ্চ তিনি লোক খুঁজে বেড়াচ্ছেন যে তোমরা আমার কাজে একটু সাপোর্ট করো, লোক নেই, কেউ নেই। এই জায়গায় দাঁড়িয়ে লড়াইগুলি কঠিন ছিল, কারণ সময়ের থেকে অনেক এগিয়ে যাওয়া, তার ফলে নিজের ছেলেকে নিজের আত্মীয়দের বিয়ে দিয়ে, এবং তার ফলেও ব্যঙ্গ বিদ্রুপ। মানে তো ওই সময় যদি একটা, রবীন্দ্রনাথও পেয়েছেন, কেউ পাননি, সব মানি গুণী মানুষকে এই ধরনের সমালোচনা শুনতে হয়। ওরা ইগনোর করেও ওদের কাজে এগিয়ে যান, তাই এরা কি বলা যায়, ওই লেভেলের মহাপুরুষ। আমরা হয়তো তার থেকে গুটিয়ে নেই। এইখানেই পার্থক্য, যে আমরা ওইখানে পৌঁছতে পারি না, তার ফলে আমরা একলা পারি না। আমরা যদি সবাই হই, সবাই হলে কি শক্তি হয়, সেটা তো আমরা সাম্প্রতিক বাংলাতেও দেখতে পাচ্ছি। সবাই, সেখানে কোনো, মানে আমি কোনো দলের কথাই বলতে চাই না, কারণ যেখানে আমার কথা বলার স্বাধীনতা নেই, সেখানে আমি নেই। তার মানে প্রশ্ন করার অধিকারটা নিয়ে আমি যেখানে, সেখানে আমার অস্তিত্ব আছে। এবং আমরা জানি যে অনেক ক্ষেত্রেই যেটা হয়, যে আমার মন এক, কিন্তু আমার দল, আমার রাজনৈতিক দল বলে দিল এটা করতে হবে, সেটা যদি না করি, তাহলে পরে আমি নানা পানিশমেন্টের মুখে পড়ে যাব। তাহলে পরে একটা বড় দরকার, আমি সেদিনই একটা জায়গায় বলেছিলাম, যে রাজনৈতিক দলগুলো তার কাজ করবে নিশ্চয়ই, কারণ সংবিধান সম্মতভাবে তাদেরই এই ক্ষমতায় থাকতে হবে। কিন্তু ক্ষমতার লড়াই না করা একটা পরিসর থাকবে, যেটা নাগরিক সমাজ, তারা ক্ষমতা দখলের লড়াইয়ে যাবে না। কিন্তু যে ক্ষমতা, কারণ আমরা জানি অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি, তাকে প্রশ্ন করার ক্ষমতা নিয়ে যে দল থাকবে ওই সাংবিধানিক কাঠামোর বাইরে, তারা হচ্ছে এই নাগরিক সমাজ। তার ফলে তারা অনেক মুক্ত কণ্ঠ, তারা প্রশ্নগুলো করতে পারে। এবং এইরকম একটা যদি জায়গা তৈরি হয় না, তাহলে পরে দেখা যাবে অনেক রাজনৈতিক দলও সুবিধা পাবে, কারণ তারা প্রথম থেকেই ভয়ে ভয়ে থাকবে যে ধরনের করাপ্ট কাজগুলি আমি করে পার পেয়ে যাই, সেগুলো হয়তো পার পাবো না। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে যে এইভাবে আমার চলাটা ঠিক না। তার মানে ব্যাপারটা দাঁড়ায় সেই পাওলো ফ্রেয়ারের কথা, যে চেতনা এই জায়গায় থাকবে যেটা আমার শিক্ষা, আমার মুক্তির জায়গায় আমাকে পৌঁছে দেবে, আমার আত্মমর্যাদার জায়গায়, যেখানে আমি প্রশ্নটা করতে পারবো, যেটা খারাপ তাকে খারাপ বলতে পারবো। আমার একটাই জীবন, এইটুকু করার সাহস অন্তত আমাকে কে দেবে?
আমার সঙ্গীরা। বিদ্যাসাগর এবং ফ্রেইরে বোধহয় এই জায়গায় এক, যে সৎ আমাকে হতে হবে, অসততার সঙ্গে কোনো সতের লক্ষ্য পূরণ করা যায় না। তাই আমার নিজের মনে হয়, আমি খুব আজকে সংক্ষিপ্তই আলোচনা করছি, শুধু আমি ইস্যুগুলো তুলে দিলাম। আর এই কারণে রিপিট করলাম না, আজকে রাত্রি 9টা-10টার সময় অনেক আলোচনা আমরা করি এবং বিদ্যাসাগর সম্পর্কে প্রায় সবাই অনেক কিছুই জানেন, সেগুলি আমি নতুন করে আর বিবৃতির মধ্যে নিয়ে এলাম না। শুধু এইটুকুই বলবো যে এটা করলে পরে হয়তো বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের সত্যিকারের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। বিদ্যাসাগর তিনি যে বিজ্ঞানের দিকে, একটা বিজ্ঞানসম্মত শিক্ষিত সমাজের দিকে আমাদের নিয়ে যাচ্ছিলেন, আজকেও যখন দেখি ডাইনি হত্যা, আজকেও যখন দেখি নানা ধরনের এই কাজগুলো হচ্ছে, আজকেও যখন দেখি যতই আমরা নারী শিক্ষার কথা বলি, একটা এলিট গ্রুপ ছাড়া অনেক জায়গায় সেটা পার্কুলেট করেনি, নিচ অব্দি পৌঁছয়নি, তখন ব্যাপারটা মনে হয় যে লড়াইটা আরো অনেক দূর অব্দি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেটাই তখন সার্থক হবে যে প্রত্যেকটা বিদ্যাসাগরের জন্মদিনে আমরা মূল্যায়ন করতে পারবো যে আমরা আমাদের জায়গায় কতটুকু কাজ আমাদের চর্চায় নিয়ে আসতে পেরেছি গত বছর, আজকে আমরা কোন জায়গায় আছি এবং আমরা এগোতে পেরেছি কিনা। তার মানে ভাষা কথা নয়, আমরা যারা এখন এই ভাবনা চিন্তার সাথে যুক্ত, তারা নিজেদের কাজ দিয়ে তখন মূল্যায়ন করতে পারবো বিদ্যাসাগর, ব্রাজিলের বিদ্যাসাগর বা পৃথিবীর যে কোনো জায়গার যারা বিদ্যাসাগর, তাদের ভাবনাটাকে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসতে পারি কিনা, এবং সেই আলোকে তার রিফ্লেকশনে আমরা আমাদের কাজের মূল্যায়ন করতে পারি কিনা। এর চেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য আর কি হতে পারে বিদ্যাসাগরের জন্মদিনে। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ।